এই মুহূর্তে বাংলা রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার নতুন করে ফিরছেন? এই প্রশ্ন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার কি এই জায়গায় এসে থমকে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আর নতুন করে এই যে যুবরাজ হিসেবে যে প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল বাংলার রাজনীতিতে বা ভারতীয় রাজনীতিতে, তাকে একটা বৃহৎ জায়গায় পৌঁছানোর একটা সম্ভাবনার কথা নানান লোকজন বলে আসছিলেন, সেটা কি কার্যত সেই দরজাটা কার্যত কি বন্ধ হয়ে গেল? এই মুহূর্তে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি করতে পারেন বা এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার কোন দিকে টার্ন নিতে পারে। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমার সঙ্গে রয়েছে রূপক বসু। রূপক, এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে, এই মানে যখন যখন একটা অন্যদিকে টার্ন নিচ্ছে, এই পরিস্থিতি তোর কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি কার্যত বাংলার রাজনীতিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছেন? বাইরে বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিটা কমবে কি কমবে না সেটা আবহাওয়া দপ্তর বলতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে সেটা মানুষ এবং সময় ঠিক করবে। কিন্তু তার থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে যে তিনি কি করবেন সেটা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে ভীষণভাবেই, এই যে শুধু ভোটের রেজাল্ট বেরিয়েছে 1 মাস, তার মধ্যে একদম স্পেসিফিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তার দলের লোক, তৃণমূলের লোক, তারা বিক্ষুব্ধ হয়ে উঠছে, সাধারণ মানুষ কিছু জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। সেখান থেকে তোর প্রশ্নটা হচ্ছে যে সে আলটিমেট তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ কিনা। হওয়া তো উচিত নয়। অভিষেকের 50 বছর বয়স হয়, রাজনীতি 40 হয়নি, অনেক বড় ব্যাপার। মানে যদি বাস্তবিক ক্ষেত্রে ধরা যায়, আমি তো একটা উদাহরণ, আমার ভীষণভাবেই এই আলোচনাটা যখন আমরা করবো ঠিক করেছিলাম, আমার ভীষণভাবে একটা মুখ ভেসে উঠছিল, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। 10টা বছর আগেও রাহুল গান্ধীকে মোদি বলার সময় পাপ্পু বলে বলতো, এবং পুরো ভারতবর্ষ মিম করছে, গলে করছে, রাহুল গান্ধীকে পাপ্পু বলে ধরে দিচ্ছে। রাহুল গান্ধী আজকে এলওপি। আজকে এলওপি শুধু নয়, আজকে যদি তুই পার্সোনালি গিয়ে কথা বলিস, তুই বিভিন্ন লোকের ইন্টারভিউ করছিস, তুই আলাদা করে যদি আমি তোকে বলবো যে তুই একটা ইন্টারভিউ অন রাহুল গান্ধী করিস, রিয়াকশন ইন্টারভিউ, কেউ কিন্তু রাহুল গান্ধীকে পাপ্পু তো ছেড়ে দে, অনেক লোক রাহুল গান্ধীর ফ্যানও হয়ে গেছে, অসংখ্য লোক। তার মানে অভিষেক ব্যানার্জির হাতে তো একটা পুরো পৃথিবী জেতার জন্য আছে। হতে পারে সে আজকে হেরেছে, তিনি আজকে হেরেছেন না, কিন্তু অনেকের পেছনে আমার মনে হয় অনেকগুলো অঙ্ক দাঁড়িয়ে রয়েছে, যে অঙ্কগুলো মেলাতে না পারলে মুশকিল আছে। রাহুল গান্ধীকে কেন বলছি, একটা লজিক, তুই রাহুল গান্ধীর বিষয়টা বল। হ্যাঁ, আমি সেটাই বলছি, রাহুল গান্ধীর বিষয়টা বলছি। তোর সাথেই আমার কথা হচ্ছিল, তুই বললি যে দক্ষিণপন্থী রাজনীতিতে কিন্তু এটাই একটা পরিবারতন্ত্রের মাধ্যমে উঠে আসা। রাহুল গান্ধীও কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ওঠেননি, যে অর্থে অধীর চৌধুরী যে রাজনীতিটা করেছেন কংগ্রেস, সৃজন ভট্টাচার্য, কলকাতা দাশগুপ্ত নয়, না লড়াই করে উঠে। আমি ছেড়ে দিচ্ছি, আমি কংগ্রেসের নেতা থেকেই বলছি। প্রণব মুখার্জির কথা ধর, অধীর চৌধুরীর কথা ধর, সুব্রত মুখার্জি, তারা, মমতা ব্যানার্জি, হ্যাঁ, মানে যাদেরকে বাংলা রাজনীতি থেকে জাতীয় রাজনীতি দেখা গেছে, তারা যে রাজনীতিটা করে উঠে এসেছেন, রাহুল গান্ধী সেই রাজনীতিটা করেননি তো, কিন্তু রাজীবও তো করেন। একদমই তাই, হ্যাঁ একদমই তাই। কিছুটা ইন্দিরাও তো বাবার, ইন্দিরাও তো একজন ওই লেগাসি ধরেই আসা। তার মানে সেটা করা যায়। এবার তুই তো ব্যাখ্যাটা দিবি। আমার 3টে পয়েন্ট অভিষেকের ক্ষেত্রে মনে হয়েছে। এক হচ্ছে যে অভিষেকের বিরুদ্ধে একটা চরম ক্ষোভ দলের মধ্যে রয়েছে, একটা দক্ষিণ ছিলই, যেটা প্রকাশ্যে এসছে, সামনে বিস্ফোরণ হয়েছে। এক্স্যাক্টলি। কেন এই ক্ষোভটা? সেটার প্রধান কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কর্পোরেটাইজ করতে চেয়েছেন। হ্যাঁ, মানে একটা কোম্পানি হিসেবে তৈরি করতে চেয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, যে আইপ্যাককে দিয়ে এই দলটাকে একটা কর্পোরেট ধাঁচে কার্যত তৈরি করা বা তুলে ধরা, বা খানিকটা ওই আমরা বলি না যে একটা কোম্পানি ততটাই সাকসেসফুল যতটা তার সংগঠন সাকসেসফুল, মানে তার ভেতরে থাকা লোকজন যতটা অ্যাক্টিভ। এই ক্ষেত্রটা, এই কাজগুলো তো আইপ্যাককে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আইপ্যাকের বাইরে বেরিয়ে এসে আরো একটা কাজ একই সঙ্গে করেছিলেন, সেটা হচ্ছে যে নতুন জেনারেশন তৈরি করা। তাই এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সায়নী ঘোষ, আমাদের সিপিএম থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিকুল রহমান, ঋতব্রত ব্যানার্জি, এই যে একঝাঁক একটা পুল তৈরি করা, সে কাজটা করেছিলেন। ফলে এই দুটো পয়েন্ট তার পক্ষে যাচ্ছে। কিন্তু কোথায় বিরোধিতার জায়গাটা তৈরি হলো, কোথায় চোরাছোট তৈরি হলো, কোথায় কার্যত পায়ের তলার বালি সরতে শুরু করলো, সেটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সিনিয়র লোকেরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
ডে ওয়ান থেকে রাজনীতিটা করে আসছেন। ধরনের রাজনীতি। 97 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বহিষ্কৃত হলেন, আসলে বিদ্রোহ করলেন, বেরিয়ে চলে গেলেন, নেতাজি ইন্ডোরে ছিল কংগ্রেসের ওই বোধহয় ওটা মিটিং ছিল আর কি। সেখান থেকে বেরিয়ে চলেন, তাকে সেখানে বোধহয় সোনিয়া গান্ধীও হাজির ছিলেন। বেরিয়ে এসে তিনি শহীদ মিনারের তলায় তিনি ইয়ে করেছেন, জনসভা করেছেন, বহিষ্কৃত হলেন দল থেকে। সেখান থেকে 98 সালের জানুয়ারি মাসে তিনি একটা নতুন দল খুলে ফেলেন। এই যে নতুন দলটা খোলা হলো, কংগ্রেস থেকে বেরিয়ে এক ঝাঁক লোক এসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন, তারা কিন্তু অনেকেই আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এই যে যারা বয়স্ক মানুষজন, যারা দীর্ঘদিন ধরে দলটার জন্য খাটাখাটনি করেছেন, যারা দলটাকে দাঁড় করিয়েছেন, যারা দলটার আজকের সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছেন, তারা কিন্তু অভিষেকের এই কর্পোরেট মেন্টালিটি মেনে নিতে চাইছিলেন না। দু নম্বর হচ্ছে যে একই সঙ্গে অভিষেকের যে একটা কর্তৃত্বের জায়গায়, এই কর্তৃত্বটাই হচ্ছে কিন্তু অভিষেকের কর্পোরেট স্টাইল কর্তৃত্ব। হ্যাঁ, রাজনৈতিক কর্তৃত্ব। এই যে আমরা শুনছি না যে একজন সিনিয়র নেতা তিনি গিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসের তলায় বসে রয়েছেন 6 ঘন্টা, তাকে অফিসে ঢোকার সময় নিজের বেলটা পর্যন্ত খুলে জমা করে দিয়ে আসতে হচ্ছে, এবং তিনি উপরে ওঠার পরেও কিন্তু তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারছেন তা নয়, তাকে কিন্তু আরো আইপ্যাকের 6টা কার্যত বলয়ের মধ্যে দিয়ে বেরিয়ে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করছে। এই যে ওভারঅল সিস্টেমটা, এবং আর একটা মেজর বিষয় হচ্ছে যেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা হিসেবে নয়, বস, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ওই যে বস আছে, মানে লিডার আর চেয়ারম্যান দুটোর না তফাৎ আছে। এক্স্যাক্টলি। ফলে এই পয়েন্টগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পক্ষে গেছে, যে শুরুর দিকে যে দুটো জিনিস বললাম, এই বিরুদ্ধে গেছে এই কয়েকটা জিনিস। 21 সালে যখন এত ভালোভাবে জিতেছিল তৃণমূল, তখন কিন্তু এগুলোই প্লাস ছিল, যে আইপ্যাকই আমাদের ব্যাক করেছে। আজকে এটাই নিয়ম, মানে জিতলে 55, হারলে 5। এই তো সুভাষ ভৌমিকের বক্তব্য। হ্যাঁ, তো ফলে এই যে ওভারঅল সিস্টেমটার বিরুদ্ধে গেছে। কোথায় বিস্ফোরণটা হলো, কোথায় হঠাৎ করে বারুদের ঢেড়ায় একটা কার্যত একটা দেশলাইয়ের মাচিস কি ইকতিলি হিন্দিতে যাকে বলে আর কি, এই ব্যাপারটা কিভাবে হলো, সেটা হচ্ছে যেদিন ভোট মিটে যাওয়ার পর, যখন এই পর্যালোচনা, কেন ভোটটার এই অবস্থা হলো, কেন তৃণমূল পারলো না জিততে বা ক্ষমতায় থাকতে পারলো না, এ নিয়ে যখন পর্যালোচনা, সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক কিন্তু যে পরিশ্রমটা করেছে সেটাকে কুর্নিশ জানানো, আপনারা সবাই স্ট্যান্ডিং ওভেশন। এই যে জায়গাটা, এইটা কিন্তু অনেকেই মানতে পারেন। এবার সেটা তো আমি এখান থেকে কিন্তু ক্ষোভের যে একটা দেখ, গায়ে তো মমতা ব্যানার্জি এড়াতে পারেন না। একদমই তাই, মমতা ব্যানার্জি একদমই তাই। ফলে কি হলো, আস্তে আস্তে মানুষজন সরতে শুরু করলো, জয়ী বিধায়কদের মধ্যে 60 জন সরে গেল। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারতেন সেটা তিনি করেননি। এটা হচ্ছে মানে যেটা মিডিয়ার দাবি বা অনেক মহল থেকে বলা হচ্ছে, যে তার বোঝা উচিত ছিল অভিষেককে নিয়ে একটা মারাত্মক ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটার জন্য অভিষেককে সর্বভারতীয় যে সভাপতিত্বের জায়গাটা, সেখান থেকে সরানো হোক। একদম মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা অ্যারেস্ট করেছেন, এটা কোনো সন্দেহ, জানেন না এনি কোনো সন্দেহ, জানবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছেন পরিস্থিতিটা, সেই কারণে তিনি ডেরেক ওব্রায়ান এবং দোলা সেনকে যুগ্ম সম্পাদক করেছেন। তার মানে বলা হলো যে না, ওনারা কাজ অনেক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ অনেক বেড়ে গেছে, সেই কারণে কাজ খানিকটা কমিয়ে দেওয়ার জন্য এই দুজনকে নিয়ে আসা হয়েছে। আসলে তো তা নয়, আসলে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল, মানে দলের অন্দরে যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটাকে উপশম করানোর চেষ্টা হলো, কিন্তু তাতে কি ক্ষোভ বিক্ষোভ কমেছে? না। কেন কমেনি? তার কারণ হচ্ছে অনেকেই এটা বলতে শুরু করেছেন, আসলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের মধ্যে আরো অনেক যোগ্যতম লোক ছিলেন, যাদেরকে দূরে সরিয়ে রাখা হলো। এবং এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেকে লিখছেন। হ্যাঁ, মানে আমি তৃণমূলের মোটামুটি ভালো নেতাদের কথা বলছি, তারা কিন্তু অনেকে কেউ কিন্তু প্রকাশ্যে লিখছেন, কেউ ঘনিষ্ঠ মহলে বলছেন, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এখন সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট কোনটা জানিস তো? সেটা হচ্ছে এই যে সাংসদে যেটা বলা হচ্ছে, যে মডেলটা 60 জন বিধায়ককে দিয়ে এখানে হয়েছে বাংলার সেটাই কিন্তু এবার হতে চলেছে রাজ্যসভাতে, সংসদে। হ্যাঁ, এবার এই সংসদে যদি এই ব্যাপারটা যদি হয়ে যায়, মানে যে কজন সাংসদ তৃণমূলের হাতে রয়েছে, তার যদি একটা সংখ্যাগরিষ্ঠ পরিমাণ যদি বেরিয়ে যায় মানে আমি বলতে চাইছি যে তারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যান, তারা যদি নিউট্রাল হয়ে যান, তাহলে অ্যাডভান্টেজ কার? বিজেপি। একদম। তার কারণ সামনে নারী সংরক্ষণ আইন পাস করানো বা বিলটা পাস করানোর ক্ষেত্রে একটা সাপোর্ট এদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, দেখ, শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে পরিষ্কার বলেছেন যে ভাই, আমরা কিন্তু তৃণমূলে কাউকে ফোন করি না, তৃণমূলের লোকজনই আমাদেরকে ফোন করছেন। এটার ভাইস ভার্সা ব্যাপার হতেই পারে, তৃণমূলও ফোন করতে থাকতে পারে, বিজেপি ফোন করতে। এটা তো এটা স্ট্র্যাটেজি। এই গেম বহু পুরনো গেম, এটা নতুন বড় ব্যাপার। এই গেম বিহারেও হয়েছে, নীতিশ পাল্টি হয়ে গেছে, সে তো হবে।
লালু সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে ভুল বদল হয়েছে, তিনি বিজেপি থেকে চলে গেলেন। সব সেক্টরে সব সেক্টরেই হয়। হ্যাঁ, তো ফলে এটা হয়ে থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের খবর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরদের নিয়ে মিটিং ছিল, সেটা বাতিল করে দিয়ে তিনিও দিল্লি গেছেন। ফলে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়েছে যেটা খুব সংশয়ের জায়গা। যদি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের যে অবস্থান তা যদি ঠেকাতে হয়, তা যদি কার্যত প্রোটেক্ট করতে হয়, এবং তৃণমূলের যে ভাষ্য বা তৃণমূলের যে ভাবনা, তৃণমূলের যে দর্শন, তা যদি প্রতিষ্ঠা করতে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়া জোট নামক বিষয়টাকে যদি কংক্রিটলি দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে সংসদে কিন্তু এই যে তৃণমূলের যে সাংসদরা, তাদেরকে কিন্তু হাতের মুঠোয় রাখতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরে আসার ভাবনাটা ভাবছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নতুন করে আবার মানে কার্যত আবার মানে যুবরাজ নামটা যা কার্যত মানে তার নামের আগে থেকে তো খসে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনার এখন তো রাজত্বই নেই। হ্যাঁ, তো ফলে সেটাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে নতুন করে কিন্তু ইন্ডিয়া জোটটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূলের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও একই রকম গুরুত্বপূর্ণ বিষয়। আমার একটা জিনিস মনে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে একটাই অপশন, যদি নিজেকে সেভ করতে হয়, যদি নিজের কেরিয়ার যদি আবার ইউটার্ন করাতে হয়, যদি নিজেকে আবার নতুন করে ফিরিয়ে আনতে হয়, সেটা হচ্ছে যে সর্বভারতীয় স্তরে নিজেকে সর্বভারতীয় নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে, সেই কাজটা যেন এখন মন দিয়ে করছে। একদম একদম। আমি রাজ্যের রাজনীতি নিয়ে ভেবে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না। আমার কেন জানি না মনে হয় একটা জিনিস তো, মানে বামপন্থীরা ভীষণ বলেন, একটা উদাহরণ খুব দেন যে লেনিনকে উদ্ধৃত করে যে একটু পিছিয়ে আসতে হয় একটু এগিয়ে যাওয়ার জন্য। তো অভিষেকের এখন একটু পিছিয়ে আসার সময়। মানে লেনিন পর্যন্ত যেতে হবে না, হয়তো তো মস্কো যেতে হবে, তুই দার্জিলিং পর্যন্ত চলে গেলেও পাবি। ঘুম থেকে মানে ঘুমে ওঠার জন্য টয় ট্রেনকে একটু পিছিয়ে এক্স্যাক্টলি ভীষণ ভালো এই বৃষ্টিতে দার্জিলিং এর মতো মানে নস্টালজিক ব্যাপার। কিন্তু এই সময় যদি অভিষেক নিজেই দায়িত্বটা ছেড়ে দিত না, এই যে দলনেতা নিয়ে যে পাল্টা আদল মনে আছে, তখন আমরা হয়তো মানে সাংবাদিকতা করতাম না, কিন্তু জানি যে সোনিয়া গান্ধীর এগেনস্টে কথা উঠলে বিদেশি কি করে প্রধানমন্ত্রী হবে, তিনি ছেড়ে দিলেন, মনমোহন সিংকে দিয়ে দিলেন, ওটা কিন্তু প্লাস হয়ে গেল। আজকে অভিষেকের এগেনস্টে যখন এত যে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি সংগঠনের কাজই করবো, আমি কোনো কিছু দায়িত্বে নেই, এইটা কিন্তু হ্যাঁ হতে পারে যে আজকে হয়তো মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আসবে না, তৃণমূল কর্মীরা বিশ্বাস করবেন, এবং তিনি যদি সত্যি যেটা ওরা বলছে, আমি তো জানি না, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ করছি না, যে উনি বসের মতো চালাচ্ছেন, উনি যদি বস থেকে দাদা হয়ে উঠতে পারেন, 2-3 বছর 4 বছরে কিন্তু পৃথিবী কিন্তু ঘোরে। এবং শুধু তাই না, যে এই পরিস্থিতিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রিয়েলাইজ করছেন যে এখন পুরো দুনিয়া তার বিরুদ্ধে আছে, ফলে এই দুনিয়ার কাছে নিজেকে আবার অ্যাকসেপ্টেড করে তোলার জন্য একই রকম জিনিস তো করতে হবে যা শুরু থেকে করে আসছিল, যে আমি ভাই যা ছিল আমার সব লেগাসি ফেলে এসে আমি সামনে এসে দাঁড়াচ্ছি, লড়াই করবো, আমি এখান থেকে পৌঁছাবো। একদম প্রশ্ন এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তাকে কার্যত অনেকটা বিরোধী নেত্রী বলেই মনে হতো আর কি। হ্যাঁ, তো তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগাসিটাকে তিনি এবার ক্যারি করবেন কিনা, যদি করতে পারেন তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভাবনা আছে, একটা ভূমিকা আছে এবং দায়ও আছে, যে অভিষেক আজকে এই জায়গায় আসছে, সেই দায় আজকে যা তাকে নিয়ে যে বিক্ষোভ, তার দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না, পারবেন কি? আজকে মমতা ব্যানার্জিরও আজকে তাকে কিছু এরকম তুই যদি ফেল করে থাকিস ক্লাস 5-6 তাহলে তো বাবা মায়ের দায়িত্ব থাকবে না, দায়িত্ব থাকবে। তাহলে তো সেটাই বলছি, তিনি যদি আজকে একই রকম নিয়ে চলেন, তো তারও কিছু, যেটা সোনিয়া কিন্তু করেছিল, সোনিয়া গান্ধী কিন্তু যেটা করেছিল এর ক্ষেত্রে মানে ওই সময় নিজে তো হয়ে যেতে পারতেন, তারা জিতে এসছে, নিজেকে খানিকটা কিছুটা স্যাক্রিফাইস মোড। এক্স্যাক্টলি অভিষেককে এটা কিন্তু খানিকটা বুঝতে হবে। দেখ মমতা আমি বলছি সিপিএমও মডেল, সিপিএম কিন্তু প্রথম 5 বছরে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, তারা তখন বিধায়ক ছিলেন, আজকে দাঁড়িয়ে কিন্তু সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, ইভেন যতই যে যাই বলুক, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সেলিম, আজকে কিন্তু অনেক বেশি লোকের নাম, একবারে নাম করলে ফার্স্ট নামটা যদি কেউ বলতে পারে, মীনাক্ষীর নাম বলবে, সৃজনের নাম বলবে, দীপশিতার নাম বলবে, শতরূপের নাম বলবে, এবার শতরূপের নাম বলবে, এক্স্যাক্টলি করতারের নাম বলবে। তার মানে কি, এটা কি সেলিমরা জানেন না? ভেরি মাচ জানেন, খুব মানে সুচারুভাবে তাদের এগিয়ে দিচ্ছে। তার কারণ প্রজন্মটাও তো বদলে গেছে, তোকে এগোতেই হবে, যে তুই যখন আমরা এই চ্যানেলটা আজকে বসছি, আজকে 20 বছর বাদে যদি আমরা বেঁচে থাকি, আমরা বসছি, আমাদের পরবর্তী প্রজন্মকে নেবেন, আমাদের আর নেবেন এই গ্রহণযোগ্যতার জায়গাটাতে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও 71 বছর বয়স, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝা উচিত যে তিনি লড়াই করতে পারেন, কিন্তু তার শরীরও সঙ্গে দেবে না। এই লড়াইটা, তার এই ব্যাটনটা, তার এই লেগাসিটা এগিয়ে নিয়ে যেতে পারেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম। ফলে সম্ভাবনার জায়গা রয়েছে। এখন
আমাদের সামনে দেখ রাহুল গান্ধী সম্পর্কে আমরা কি বলতাম, যে রাহুল গান্ধী ওই গান্ধী পরিবারের ছেলে, হ্যাঁ, একদম। ওই লেগাসিটা নিয়ে এসেছে, কিন্তু রাহুল গান্ধী কোথাও যেন সেইভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে নিজস্বতাটাকে আনতেই হবে অভিষেক। আমরা বলতাম তুই তো সাংবাদিকের ছেলে। সেই রাহুল গান্ধী কিন্তু আজকে উঠতে 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 আজকে একটা জায়গা পর্যন্ত এসে পৌঁছেছে। একদম। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে 29-এ যদি রাহুল গান্ধীর সামনে আরো 3টা বছর রয়েছে, যদি রাহুল গান্ধী নিজেকে আরো বেশি অ্যাগ্রেসিভ পলিটিক্সের দিকে জানে, এবং আমি দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেশনের অদ্ভুত একটা আমি একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। আরে তো যদি সেটা যদি যত দিন যাবে সেটা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু 29-এ অন্যরকম রেজাল্টের একটা এক্সপেকটেশন থাকবে হতে পারে। মানুষের। সেটাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সেটাই বলছি। কেন এই যে আমি বস ছিলাম, তাহলে বস এই বসিং মেন্টালিটিটা ছেড়ে কেন বেরিয়েছে আমি দাদা হবো? এবার সেটা 31-এ যদি এখনই ভাববে যে আমি 31-এ যেটা হয়ে যাবো, তাহলে হয়তো হবে না। বরং আমি তো বলবো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হলো, খুব অভিষেকের জন্য খুব ভালো হলো, যেটা আমরা চর্চা করেছিলাম একসময়, এখানে বসেও চর্চা করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আলটিমেটলি কোনো কারণে শারীরিক কারণে যদি সরে যেতে বাধ্য হয় থাকে, তাহলে কে মুখ্যমন্ত্রী হবে? আমরা ধরেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আজ রাজত্বই রইল না। এই পরিস্থিতিতে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন নিজেকে প্রমাণ করতে পারেন, বা সেই জায়গাটা বলতে পারেন, তিনি যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে যদি নিজেকে তুলে ধরতে পারেন, তাহলে বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে জিল যেটা আমরা দেখেছিলাম, এই যে লড়াকু মেন্টালিটি দেখেছিলাম, একটা সিট পেয়েছিলেন, একটা এক্স্যাক্টলি। বা আজকে এই যে বিজেপি এখানে একটা 3টে সিট পেয়েছিল 2016-তে, 2026-এ 208টা পেয়ে সরকার করলো। তাহলে ফলে খেলা যে কোনো সময় ঘরে, এটা 5-10 বছরের ব্যাপার। আজকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে সবাই ধন্য করছে। হ্যাঁ, বুকে হাত দিয়ে বলুক না, যারা রাজনীতির খবর রাখে তারাই বলুক না। 15 বছর আগে 20 বছর আগে শ্রমিক ভট্টাচার্যকে অন্তত আমি তো বলে দিচ্ছি কি দেখতাম, একজন মানুষ বিজেপির তখন রাহুল সিনহা ছিলেন, আর তারপর আমি দেখেছি শ্রমিক ভট্টাচার্যকে, তারপর ওখানে তপন শিকদার, তথাগতরা, এই কয়েকজন, তাদের মধ্যে একজন। উত্তরে আমরা দেখেছিলাম বাই ইলেকশনে শ্রমিক ভট্টাচার্য দীপেন্দু বিশ্বাসকে হারিয়ে জিতেছিল। এটা তো অনেক বড় ঘটনা। হ্যাঁ, মানে তার আগে পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য কোথায় ছিলেন, মানে আমি এটা বলতে চাই শুধুমাত্র। হ্যাঁ, তখন অনেক বয়স, তখন খুব বাচ্চা, অল্প বয়স তো না, যে 20 বছরের বয়সে রাজনীতি আমরা দেখিনি। সেই মানুষটা একা তখন বিধানসভায় বিধায়ক হয়ে এসেছিলেন। আমি দেখতাম একজন মানুষ ভীষণ ভালো বলেন, তিনি টিভিতে শুধুমাত্র যাচ্ছেন। তো সেইখান থেকে আজকে বিজেপির আজকে চাণক্য বলা যায়। বিজেপির রনির বিশ্বাস। একদমই তাই, একদমই তাই। এবং না এখানে কোনো ভুল বলছিস না, একদম ঠিক বলছিস। এবং বিজেপি দলটার কার্যত বাংলার বুকে সংগঠন বলতে কি? হ্যাঁ, কিছু ছিল না বিজেপি কোনো সংগঠন। এবং আজও তুই যদি আমায় জিজ্ঞেস করিস বিজেপি সংগঠন আছে, বিজেপি সংগঠন আছে বলতে গেলে কিন্তু আমাকে 2 মিনিট ভাবতে হবে। হ্যাঁ, সত্যিই তো। ফলে তৈরি হচ্ছে। হ্যাঁ, ফলে এই যে তৈরি হচ্ছে, এই তৈরির কাজটা কে করছে? রূপকার কে? ইট কে গাচ্ছে? একের পর এক ইট কে গেতে গিয়ে সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য মডেলও যাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। এবার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই মডেলটাকে যত তাড়াতাড়ি বুঝে নেবে, দেখ একটা স্যাক্রিফাইস নেই, সে ভোটে দাঁড়ালো না, সে আজকে তো ভোটে কথা রাখতে বিধায়ক হয়ে একটা মন্ত্রিত্ব আসতেই পারতেন। মন্ত্রিত্ব কেন, তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। আমরা শুধু বারবার বলি, যেটা তো অস্বীকার করার জায়গা নেই, আমরা বারবার বলি যে না, কমিউনিস্টদের একটা নির্দিষ্ট একটা এথিক্স আছে, তারা কিন্তু দেখুন বাইরে থেকে অনেক বিশ্বাস করে দিন হলো না, বিমান করে দিন হলো না। আমি তো মানে শ্রমিক ভট্টাচার্যকে এখনকার রাজনীতিতে দেখতে বলবো, এরকম দেখা যায়। শ্রমিক ভট্টাচার্যকে আমাদের একটা মানে আমরা একটা আলোচনা নিশ্চয়ই আসবো, অবশ্যই আসা উচিত, অবশ্যই ক্যারেক্টার। হ্যাঁ, এবং তো এই পরিস্থিতিতে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের লজিক, নিজের গুরুত্ব এবং নিজের ভিত্তি নিজে যদি স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বাংলার খেলাটা ঘুরে যাবে। শেষ কথা বলে কিছু হয় না, শেষ কথা বলে কিছু হয় না। দেখ, বয়সটাও একটা ফ্যাক্টর। আমরা যে অ্যাঙ্গেলে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 71 বছর বয়সে আবার নতুন করে ফিরে আসা, অঙ্কটা কষা অনেক কঠিন, ঠিক এই ক্ষেত্রেই তো অভিষেক অনেকখানি এগিয়ে রয়েছে। একদম। শুধু তাই নয়, তৃণমূলের যে বেঁচে পড়তে রইলো যে গড়, আমি এইটা বলতে চাইছি, মানে আরো মানে খুব ভালো, খুব না, তুই ব্যাপারটা মন দিয়ে শোন, যে তৃণমূলের যেটুকু রয়ে গেল, যে অংশ তো ভাগ তৃণমূলের মুঠোয় রয়ে গেল, সেই অংশটাও কিন্তু কম নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই থেকে যাওয়া নেতা নেত্রীদের নিয়ে, কর্মীদের নিয়ে, সদস্য সমর্থকদের নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু খেলা ঘুরতেই পারে। এবং তুই যেটা বললি, অল ইন্ডিয়া রাজনীতিতে তিনি একটা এখনো অব্দি তার মানে তিনি সাংসদ আছেন, অবশ্যই তিনি সেই জায়গা থেকেও নিজেকে বিভিন্ন রকম ভাবে করা যায়। অবশ্যই বললাম তো, দেয়ালে পিঠ থেকে গেলে যেটা সুবিধা হয় কি, তোর কাছে শুধুই এগোনোর রাস্তা, আর তো কোনো উপায় নেই, জায়গা নেই। হ্যাঁ, আর তো কোনো উপায় নেই। ফলে আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে যেটা আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা চর্চা করতে গিয়ে এই এতগুলো অঙ্ক আমরা তুলে নিয়ে এলাম, আমার একটা জিনিস মনে হয়েছে, রূপক ওর পার্টটা বলবে, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন
শুধুমাত্র সামনে তাকানোর সময়। একদম, একদম। এখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই এগোনোর রাস্তাটা, বিস্তীর্ণ জমি পড়ে রয়েছে, এই জমি যদি তিনি মুঠোয় নেবেন বলে এগোতে শুরু করেন, তাহলে সেই জমি নিশ্চিতভাবেই ধরা দিতে পারে তার কাছে। একদমই তাই, একদমই তাই। এবং আপনাদের কি মনে হচ্ছে আপনারা লিখে জানাবেন। বেঙ্গল পলিটিক্সের সঙ্গে থাকুন। আজকে এই আলোচনায় আপাতত এইটুকুই। ভালো থাকবেন।